নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরকে কোন শ্রেণীর রচনা আমরা বলবো। আমরা কমলাকান্তের দপ্তর থেকে আলাদা করে বিড়াল বা একাকী গায়ে ওই পতঙ্গ এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা বুঝে নেব সামগ্রিকভাবে এই ধরনের প্রবন্ধ নিয়ে যে সংগ্রহ বা গ্রন্থটি রচিত হচ্ছে কমলাকান্তের দপ্তর নামে, শ্রেণীগতভাবে একে আমরা কোন শ্রেণীর রচনা বলে ধরতে পারি। প্রাথমিকভাবে বলতে হয় যে কমলাকান্তের দপ্তর এর মধ্যে যে প্রবন্ধগুলো আছে, অর্থাৎ কমলাকান্তের দপ্তর বলে তো আলাদা কিছু হয় না। কমলাকান্তের দপ্তর আসলে বিড়াল, পতঙ্গ, আমার মন এই জাতীয় কিছু প্রবন্ধের একটি সংকলন গ্রন্থ। যেমন সোনাত্তরী রবীন্দ্রনাথের সে যেমন বেশ কিছু কবিতার একটি সংকলিত কাব্যগ্রন্থ, তেমনি আমাদের যে কমলাকান্তের দপ্তর সেও বেশ কিছু প্রবন্ধ নিয়ে একটা প্রবন্ধ বলা যেতে পারে কমলাকান্তের দপ্তরকে। এখন কমলাকান্তের দপ্তরের কে কোন শ্রেণীর রচনা বলতে গেলে আসলে আমাদেরকে ওই ভেতরের প্রবন্ধগুলোকেই লক্ষ্য রাখতে হবে। প্রথমেই বলি যে কমলাকান্তের দপ্তর সাধারণভাবে আপাতভাবে আমরা বলি এটাকে বঙ্কিমচন্দ্রের যে লঘু বা কৌতুকজনক যে প্রবন্ধ তার মধ্যে রয়েছে। তাহলে লঘু প্রবন্ধ বলতে গেলে আমরা তাহলে কমলাকান্তের দপ্তরকে কোন শ্রেণীর মধ্যে ফেলব না, আমরা প্রবন্ধকে প্রাথমিকভাবে এবং সামগ্রিকভাবেও বলতে পারি তার যে বিষয় গৌরব, তার যে উপস্থাপনার কৌশল, সেগুলোকে সামনে রেখে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর একটাকে বলা হয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। কমলাকান্তের দপ্তর নিঃসন্দেহেই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পড়ে, কারণ বস্তুগত যে প্রবন্ধ সেখানে লেখক কিছুটা নিরাসক্তভাবে একটা বিষয়কে বলে যান। সেখানে বিষয়ের প্রতি তার জোর পড়ে। বঙ্কিমচন্দ্রের যে সমস্ত আরও অন্যান্য যে রচনা, শকুন্তলা, মিরন্দা, দেশদেমনা এই জাতীয় রচনাগুলোকে আমরা এই শ্রেণীর মধ্যে ফেলতে পারি, বা রবীন্দ্রনাথের কালান্তরের মতো গ্রন্থকে আমরা এই শ্রেণীর মধ্যে ফেলতে পারি, যেখানে লেখক কিছুটা নিরাসক্তভাবে যুক্তিনিষ্ঠার সঙ্গে প্রবন্ধের যে প্রকৃষ্টরূপে বন্ধন, অর্থাৎ যুক্তিনিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটা বক্তব্যকে আমাদের সামনে রাখেন, যেখানে পারম্পর্য থাকে বলার, যৌক্তিকতার এবং কার্যকারণ সূত্রের। আর বিষয় গৌরবী প্রবন্ধ, এই যে প্রবন্ধ শ্রেণীটা করলাম তার বাইরে যেটা থাকছে তাকে আমরা বলছি কি না, এই বিষয় গৌরবী প্রবন্ধকেই আমরা বস্তুগত প্রবন্ধও বলতে পারি। আর তার বাইরে যেটা রইল সেটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, অর্থাৎ কবি বা লেখক তার যে নিজস্ব একটা অনুভব, তার যে নিজস্ব কিছু ব্যক্তিগত ভাববিলাসিতা, সেগুলোর মধ্য দিয়ে তিনি তার একান্ত নিজস্ব কিছু অনুভবকে তুলে ধরতে পারেন। তার সঙ্গে তুমি আমি এক নাও হতে পারি, কিন্তু বস্তুগত প্রবন্ধ বা বিষয় গৌরবী প্রবন্ধে কিন্তু তিনি এমনভাবে যুক্তি দেখান যে আমাকে তাঁর ভাবনায় ঋদ্ধ হয়ে তাকে সেই বক্তব্যে আমাদেরকে কিন্তু সমর্থন জানাতে হয়। তিনি সেভাবেই রাখেন, কালান্তরের প্রবন্ধগুলো সেভাবেই রাখা হয়েছে। কিন্তু যখন সেটা কবির বা লেখকের বা প্রাবন্ধিকের একবার একান্ত নিরাসক্ত ভাব থেকে সরে এসে ব্যক্তিগত অনুভূতি থেকে তিনি যখন বিষয়টাকে আনতে থাকেন, একটা টেকনিককে তিনি অবলম্বন করেন, একটা বৈঠকি মেজাজে তিনি বিষয়টাকে আনেন, তখন কিন্তু সেটা আর বস্তুগত বা বিষয় গৌরবী প্রবন্ধ থাকে না। সেখানে লেখকের নিজস্ব ভাবনা চিন্তাগুলো, তার নিজস্ব অনুভবগুলো, একান্তই হয়তো সেটা তার নিজস্ব অনুভব, তখন সেইগুলো প্রাধান্য পায়। বলা যেতে পারে প্রাবন্ধিকের ব্যক্তিগত ভাববিলাসিতা বা হৃদয়ানুভূতি সেখানে একটু বেশি গুরুত্ব পায়। লেখক সেখানে নিরাসক্ত থাকেন না, ব্যক্তির নিজস্বতা সেখানে প্রাধান্য পায়। তো কমলাকান্তের দপ্তরে যেভাবে বঙ্কিমচন্দ্র লিখছেন যে পতঙ্গের ভাষা শুনছেন নাকি কমলাকান্ত, তিনি আফিমে নেশে কমলাকান্তের ভাষা শুনছেন। কমলাকান্ত দেখছেন যে আফিম খেয়ে তিনি দিব্যকর্ণ প্রাপ্ত হচ্ছেন এবং তিনি শুনতে পাচ্ছেন পতঙ্গ বলছে যে আগুনে ঝাঁপ দিয়ে মরা তার জন্মগত অধিকার। আগুন এখন সেজের মধ্যে ঢোকার ফলে, বাইরের কাচের আবরণ থাকার ফলে সে পুড়ে মরতে পারছে না। এবং এই প্রসঙ্গকে অবলম্বন করে একটা চমৎকার কৌতুকজনক আবেদন তৈরি করা হচ্ছে। কখনো বা বিড়াল প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি বিড়াল দুধ খেয়ে নিচ্ছে, কমলাকান্তের ভাগের দুধ, এবং বলছে যে সেই দুধ সে খাবে না কেন, সে আজ কয়েকদিন খেতে পাচ্ছে না, তারও তো বাঁচার অধিকার রয়েছে। চোর যদি দোষী হয় তাহলে কৃপণী বা কেন দোষী হবে না, সেও কমলাকান্তের সঙ্গে এইভাবে কথোপকথন করছে। আর কমলাকান্তও দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে একেবারে আফিমের নেশায় তার সঙ্গে কথোপকথন করছেন।
ফলে প্রবন্ধের যে ব্যক্তিগত নিরাসক্তির জায়গাটা, মানে ব্যক্তিগত ভাবনা চিন্তা, একান্ত নিজস্ব একটা গল্প ফাঁদার যে জায়গা, সেখান থেকে সরে এসে যে একটা যুক্তিনিষ্ঠার সঙ্গে কার্যকরণ সূত্রে পারম্পর্য রক্ষা করে যে একটা বিষয় গৌরবী প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ লেখা হয়, কমলাকান্তের দপ্তর সেখান থেকে সরে যাচ্ছে। কমলাকান্তের দপ্তরে একটা বৈঠকি মেজাজে একটা চমৎকার গল্পরসকে সেখানে তৈরি করা হচ্ছে। ফলে একে আপাতভাবে এই যে বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথোপকথন কিংবা পতঙ্গের সঙ্গে কমলাকান্তের কথোপকথন, এগুলো চমৎকারভাবে একান্তই যেন এ বঙ্কিমচন্দ্রের নিজস্ব খামখেয়ালি বুদ্ধি বলা যেতে পারে। ফলে এই খামখেয়ালি বুদ্ধি নিয়ে যখন তিনি প্রবন্ধটা লিখছেন, অর্থাৎ এখানে তার নিজস্ব কল্পনা বিলাস, ফ্যান্টাসির জগৎটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এই জাতীয় প্রবন্ধকে আমরা প্রাথমিকভাবে ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে ফেলতে পারি। এবার ব্যক্তিগত প্রবন্ধের অনেক রকম ধরন থাকতে পারে, অর্থাৎ প্রাথমিকভাবে এটা ব্যক্তিগত প্রবন্ধ। কিন্তু সমস্যা হচ্ছে যে ব্যক্তিগত প্রবন্ধ তারই একটা শ্রেণী বা ধরন হতে পারে রম্য রচনা, যেখানে লেখক একেবারে বৈঠকি মেজাজে জীবনের কোনো গভীরতর সত্যেও পৌঁছে যেতে পারেন আপাতভাবে একটা হাসির আবেদনকে তৈরি করে। কমলাকান্তের দপ্তর সেই দিকে যায়। ফলে কমলাকান্তের দপ্তরকে ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে ধরে আমরা একে রম্য রচনার অন্তর্ভুক্ত করতে পারি। কারণ রম্য রচনার মধ্যে যেভাবে একটা বৈঠকি মেজাজে লেখক পাঠকের সঙ্গে যেন গল্প করাবার মেজাজে বিষয়টাকে তুলে ধরেন, এখানে কিন্তু সেটা আছে। ফলে এর মধ্যে রম্য রচনার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে রমণীয়তা। একটা লেখক যেন কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেন না, তিনি চমৎকারভাবে একেবারে হালকা মেজাজে আমাদের সঙ্গে ফুরফুরে মেজাজে গল্প করেন, গল্প করতে করতেই কোনো সত্যি আমাদেরকে পৌঁছে দিতে পারেন। সেই দিক থেকে ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে কমলাকান্তের দপ্তর পড়ে এবং একে আরও শ্রেণীকরণের মধ্যে নিয়ে যেতে গেলে রম্য রচনা বলতে হয়। কারণ রম্য রচনার মধ্যে হালকা মেজাজে, বৈঠকি মেজাজে লেখক জীবনের কোনো, সমাজের কোনো গৌরতর সত্যে পৌঁছে যান। কিন্তু সমস্যা হচ্ছে যে কমলাকান্তের দপ্তরের মধ্যে আমরা জানি যে বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র এই শ্রেণী বিভক্ত সমাজে এক শ্রেণীর মানুষের প্রভূত অর্থ, আর বিড়াল হচ্ছে নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি যারা খেতে পায় না, তাদের হয়ে প্রতিনিধিত্ব করছে বিড়াল। যে এই পুঁজিবাদী সমাজটাকে মেনে নিতে পারছে না বিড়াল, বলছে এক শ্রেণীর মানুষের হাতে পুঁজি যদি থাকে আর এক শ্রেণীর মানুষ যদি না খেতে পেয়ে মরে, তাহলে এই রকম সমাজের উন্নতির প্রয়োজন নেই। কিংবা পতঙ্গ যখন বলেন যে আমার আগুনে পুড়ে মরার অধিকার জন্মগত, এবং তা থেকে কমলাকান্ত যেভাবে পৌঁছে যান যে প্রত্যেকটা মানুষই তো পতঙ্গের মতো আগুন, কামনা বাসনায় পুড়ে মরতে চায় কিন্তু পুড়ে মরতে পারে না। কাঁচের আবরণের মতো এই সংসারে স্নেহ, মায়া, ভালোবাসার বাঁধন কিংবা আরও নানা নীতি নিয়ম, সেগুলোর জন্যই সকলে তো আর চৈতন্যদেবের মতো সন্ন্যাস নিতে পারে না, গ্যালিলিওর মতো সকলেই তো জ্ঞানের সমুদ্রে, জ্ঞানের আগুনে ডুবে মরতে পারে না, জ্ঞানের আগুনে পুড়ে মরতে পারে না। ফলে এই যে জায়গাগুলো, এই যে মানব জীবন সম্পর্কিত একটা সত্যে পৌঁছে যাচ্ছেন কখনো কমলাকান্ত তার পতঙ্গ মতো প্রবন্ধকে আশ্রয় করে, কিংবা কখনো বা বিড়ালের মতো প্রবন্ধকে আশ্রয় করে তিনি পৌঁছে যাচ্ছেন যে এই সাম্যবাদী সমাজ একটা যদি প্রতিষ্ঠিত হতে পারতো, যদি এই শ্রেণীবিভক্ত পুঁজিবাদী সমাজটাকে ভেঙে ফেলা যেত, এই যে একটা মানব কল্যাণমুখী চিন্তায় তিনি পৌঁছে যান। কিংবা আমার মনেও তিনি আসলে কোনো কিছুতেই তার মনকে ডুবিয়ে রাখতে পারেননি। মনকে খুশি রাখতে গেলে, সুখ পেতে গেলে পরের জন্য আত্মবিসর্জন করতে হবে। পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই। এইগুলো যখন একটা হালকা মেজাজে গিয়ে তিনি শেষ পর্যন্ত একটা গভীরতর সমাজ দর্শন, জীবন দর্শনে আমাদেরকে পৌঁছে দেন, তখন এগুলোকে আপাতভাবে রম্য রচনা আমরা বলতেই পারি। এবং ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে যেভাবে বস্তুগত কোনো দিক সেইভাবে প্রাধান্য পায় না, বরং খামখেয়ালিপনা বেশি প্রাধান্য পায়, এই জাতীয় রচনায় সেই দিকটার অপেক্ষায় কিন্তু একটা বস্তুগত একটা সমাজ দর্শন, জীবন দর্শন, সমাজ সত্যের দিকে যেভাবে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যান, তাতে করে ব্যক্তিগত প্রবন্ধের অন্তর্গত রম্য রচনার কাছাকাছি এটা যায় ঠিকই, কিন্তু সেটাকেও যেন ভেঙে ফেলছে। কেন ভেঙে ফেলছে না, আসলে মনে রাখতে হবে যে ব্যক্তিগত প্রবন্ধই বলি বা তার অন্তর্ভুক্ত রম্য রচনার কথাই বলি, সেগুলোতেও ব্যক্তিগত প্রবন্ধে খামখেয়ালিপনা থাকে, রম্য রচনাতেও খামখেয়ালিপনা থাকে। কিন্তু যে জীবন দর্শনে পৌঁছে দিতে চান লেখক, সেটা কোথাও যেন কমলাকান্তের দপ্তরে একটু বেশি মাত্রায় গভীরতা পেয়েছে।
অর্থাৎ এতটা গভীরতা কোনো ব্যক্তিগত প্রবন্ধে, বিশেষত রম্য রচনায় থাকে না। সেখানেও কোনো গুরুতর সত্যের দিকে আমাদেরকে লেখক নিয়ে যেতে পারেন, কিন্তু বিড়াল আর কমলাকান্তের যে কথোপকথন, যে সংলাপের কাটাছেঁড়া, তা যেভাবে এই শ্রেণীবিভক্ত সমাজটাকে চিহ্নিত করে, তাতে হাসির উপাদান কতখানি আছে। হাসি, হিউমার সবটাকে ছাপিয়ে বারবার তো একটা সমাজের দিকে আমাদেরকে অঙ্গুলি নির্দেশ করছেন বঙ্কিমচন্দ্র, যিনি বঙ্গদেশের কৃষক লিখে আমাদের জমিদারদের দ্বারা কৃষকদের শোষিত হবার চিত্রকে তুলে ধরেন। সেই কৃষকদেরই যেন একটা প্রতিনিধি হয়ে কি আমাদের কাছে বিড়াল উঠে আসছে না, যে এই শ্রেণীবিভক্ত সমাজে অর্থনৈতিক বঞ্চনার শিকার, যার বাঁচার অধিকার আছে বলেই না সে চুরি করে খেতে বাধ্য হয়েছে। যদি তাকে দেওয়া হতো তাহলে তো সে চুরি করতো না। ফলে এই যে সমাজ দর্শনটাতে আমাদেরকে কমলাকান্ত পৌঁছে দিচ্ছেন, এতটা গভীর সমাজ বিশ্লেষণ কখনোই রম্য রচনার মধ্যে কাঙ্ক্ষিত নয়। ফলে এই রচনাগুলো আপাতভাবে, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরকে আমরা আপাতভাবে ব্যক্তিগত প্রবন্ধ এবং তার অন্তর্ভুক্ত রম্য রচনার মধ্যে ফেলতে পারি। এখানে হালকা মেজাজে গভীরতর সত্যে পৌঁছানো গেছে, কিন্তু সেই গভীরতর সত্যটা এতটা নাড়া দেবার মতো, এতটা যুক্তিতর্কের কাটাছেঁড়ার মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছে দেয় সেই সত্যে, তাতে করে এটা কিন্তু রম্য রচনার বা লঘু প্রবন্ধের যে কথা আমরা বলি, সেখানে কিন্তু আটকে থাকে না। আসলে আমরা এই কথা বারবার বলেছি যে কোনো সাহিত্যকেই নিছক কোনো রূপতত্ত্ব দিয়ে বা কোনো সাহিত্যের প্রকরণগত বিভাজন রেখা দিয়ে আমরা তাকে চিহ্নিত করতে পারি না। আমরা বলতেই পারি এটা ব্যক্তিগত প্রবন্ধ, ওটা বস্তুগত প্রবন্ধ, এখানে কবি বা লেখকের বস্তুগত চিন্তা, বিষয় চিন্তা বেশি গুরুত্ব পাচ্ছে, এখানে লেখকের ব্যক্তিগত হৃদয়ের ভাববিলাসিতা বেশি গুরুত্ব পাচ্ছে। হয়তো তার ভিত্তিতে আমরা ব্যক্তিগত প্রবন্ধ, বস্তুগত প্রবন্ধ এইরকম ভাগ করি, কিন্তু কোনো সাহিত্যকেই একেবারে হুবহু একটা কোনো ছাঁচের মধ্যে ফেলে কখনো বিচার করা যায় না। হয়তো যায়, কিন্তু কোনো কোনো লেখা সেই ছাঁচটাকে ভেঙে ফেলে। যেমন সদবার একাদশীকে আমরা প্রহসনের মধ্যে ধরলেও নিমচাঁদ চরিত্রের মধ্যে যে আত্মবিশ্লেষণ আছে, মদের নেশায় জীবনের যে ব্যর্থতা তার বোধ সেই তার মধ্যে আছে, যে সে কি হতে চেয়েছিল আর কি হলো, এই আত্মবিশ্লেষণ, এটা তো কখনো প্রহসনের চরিত্রের বৈশিষ্ট্য নয়। প্রহসনের চরিত্রটা এতখানি গভীরতাকে ছুঁতে পারে না। অর্থাৎ এটা প্রহসন হয়েও প্রহসনের সীমাকে ছাড়িয়ে কমেডির স্তরে চলে যায়। ঠিক একই কথা আমরা বলতে পারি যে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরকে ব্যক্তিগত প্রবন্ধ কিংবা তার অন্তর্ভুক্ত রম্য রচনা বা লঘু প্রবন্ধের মধ্যে ফেলেও আমাদেরকে মনে রাখতে হবে যে বলার টেকনিকটা আপাতভাবে ব্যক্তিগত বা রম্য রচনার ধরনকে ছুঁলেও যে ভাবনায় তিনি আমাদেরকে, অর্থাৎ ভাববস্তুতে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, সেটা কোনো অর্থেই বা কোনো দিক থেকেই একটা বিষয় গৌরবী বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ, যেখানে লেখক নিরাসক্তভাবে সমাজকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, সেই ধরনের যাকে বস্তুনিষ্ঠ বা বিষয় গৌরবী প্রবন্ধ বলা হয়, সেখান থেকে কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। আসলে এখানে পুরোটাই আমাদের দৃষ্টি বিভ্রম বা আমাদের বিচার বিভ্রম তৈরি হবার কারণটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের মতো একটা আফিমখোর মানুষকে দিয়ে একটা চমৎকার গল্পকে বলবার যে হাস্যকর আবেদনটা, ফ্যান্টাসি জগৎটা, আমরা অনেক সময় তার মোহে পড়ে গিয়ে এটাকে বলে ফেলি যে এটা একটা ব্যক্তিগত প্রবন্ধ বা রম্য রচনা। কিন্তু এটা ব্যক্তিগত বা রম্য রচনার আবরণটাকে শুধুমাত্র রূপাঙ্গিক বা আঙ্গিক বা রূপকল্পের দিক থেকে সে বাইরে থেকে ধারণ করে আছে। ভেতরে ভেতরে সে কিন্তু আসলে বিষয় গৌরবী প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের যে যুক্তির পারম্পর্য, সমাজকে দেখার, বিশ্লেষণ করবার, সময়কে বিশ্লেষণ করবার, সেই জায়গা থেকে কোথাও কিন্তু পিছিয়ে নেই, সেটাকেই সে ছুঁয়েছে। এবং সব থেকে মজার বিষয় যে এটা যেন প্রবন্ধে লেখার যে আঙ্গিক, সেই আঙ্গিকের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছে। এর মধ্যে কত কিছু ঢুকে পড়েছে। আমরা তো বললাম যে এটা আসলে বিষয় গৌরবী প্রবন্ধ, শেষ পর্যন্ত বিষয় গৌরবী প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধকেই ছুঁয়েছে। যতই বাইরে এটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বা রম্য রচনার আদলটাকে আশ্রয় করুক না কেন, এটা শেষ পর্যন্ত রম্য রচনার গণ্ডিকে ছাপিয়ে গেছে। কিন্তু তার বাইরেও আঙ্গিকের ক্ষেত্রেও তো আরও অনেক কিছু ভাবতে হয়, যে আঙ্গিকের ক্ষেত্রেও এর আঙ্গিকগুলোকে কি শুধুই হাসির আবরণে বা একটু জাস্ট আমরা যাকে বলতে পারি একটা মজার ছক, একটা মজার ঢং বলি, শেষ পর্যন্ত কি এটাকে শেষ পর্যন্ত একটা বিষয়টা কি আসছে সেই ভিত্তিতেই বিচার করে খালাস হয়ে পড়ে যাব, তা কিন্তু নয়।
সেখান থেকে দাঁড়িয়েই আমাদেরকে সরে গেলে হবে না, দেখতে হবে যে বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধটাকে যেভাবে নির্মাণ করছেন, মানে বলার যে কৌশলটা, সেটাও কতখানি অভিনবত্ব আনছে বাংলা প্রবন্ধ সাহিত্যে। বঙ্কিমচন্দ্রের হাত ধরেই বাংলা সাহিত্যে প্রবন্ধের যথার্থ বিকাশ, এবং সেই প্রাথমিক পর্বে বঙ্কিমচন্দ্র প্রবন্ধও যে কত স্টাইলে লেখা যেতে পারে তার একটা ধরন তৈরি করছেন, এবং সেই দিক থেকেও এই প্রবন্ধ ব্যক্তিগত বস্তুগত যে কোনো প্রবন্ধের আঙ্গিকের একটা যে ছক আমাদের মাথায় কাজ করে, সব কিছুকে ভেঙে চুরে একেবারে উঠে যাচ্ছে অন্য একটা লেভেলে, যেখানে আমরা দেখতে পাই যে এই প্রবন্ধে একটা বিড়াল আর একটা মানুষের কথোপকথন হচ্ছে। আমাদের কি মনে পড়ে যাবে না সেই আমাদের যে লোককথার গল্প, যেখানে রূপকথাকে একদিকে রাখা হয় আর একদিকে ওই পশু কথাকে রাখা হয়, যেখানে পশুর সঙ্গে মানুষের কথোপকথন হয়। আমরা কি সেই ধরনের কোনো পশু কথামূলক লোককথার গল্পের একটা ছাঁচের মধ্যে পাই না, যে যেখানে বিড়ালের সঙ্গে কমলাকান্ত নামক এক মানুষের কথোপকথন হচ্ছে, কিংবা পতঙ্গের সঙ্গে কমলাকান্ত নামক এক মানুষের কথোপকথন হচ্ছে? অর্থাৎ লোককথার সেই পশু কথামূলক যে গল্প, যেখানে মানুষ আর পশুদের সহাবস্থান হয়, মানুষের সঙ্গে পশুর কথোপকথন হয়, কথা বলা পাখিকে দেখতে পায়, কথা বলা পশুদেরকে পায়, লোককথার সেই আঙ্গিকটাকে কি বঙ্কিমচন্দ্র কিছুটা গ্রহণ করেননি? সেটা আমরা এর মধ্যে পাবো। এরপর দেখতে পাবো যে ফ্যান্টাসির জগৎটা কত চমৎকারভাবে আসছে, যে কল্পনা একটা বিষয়কে সরাসরি বলবো না, যেভাবে সরাসরি তিনি বঙ্গদেশের কৃষকে প্রবেশ করেন সেইভাবে না প্রবেশ করে কিভাবে একই সমাজ সমস্যা ও সংকটকে একটা চমৎকার গল্পের ছাঁচে তুলে ধরা, সেটার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্রের কল্পনা শক্তিটার কতখানি প্রখরতা সেটাও আমরা লক্ষ্য করতে পারবো। যে একটা বিড়ালের সঙ্গে একজন মানুষের কিংবা পতঙ্গের সঙ্গে একজন মানুষের কথোপকথন হতে হতে মানব জীবন কিংবা সমাজ জীবন সম্পর্কে একটা সত্যে আমাদেরকে বঙ্কিমচন্দ্র পৌঁছে দিচ্ছেন। ফলে এই যে বলবার টেকনিকটা, সেখানে চমৎকারভাবে লোককথার টেকনিক যেমন প্রবেশ করছে, তেমনি কীরকম একটা চমৎকার কল্পনা, যে এইভাবেও একটা প্রবন্ধ তার গভীরতাকে, তার বক্তব্যের গভীরতাকে ছুঁতে পারে, এমন একটা হাসির ঢঙের একটা চমৎকার কাল্পনিক গল্প ফেঁদে। অর্থাৎ প্রবন্ধ হয়েও কমলাকান্তের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা চমৎকার গল্প রসের মধ্যে আছে। আর কি আছে? নাটকীয়তা। এই নাটকীয়তা কোথায় না, নাটকীয়তা দুদিক থেকে। একদিকে যে বিড়াল কথা বলছে মানুষের সাথে, পতঙ্গ কথা বলছে মানুষের সাথে, এটার মধ্যে নাটকীয়তা। আর নাটকীয়তা কিনা তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, সংলাপের আদান প্রদান হচ্ছে, এই সংলাপ নাটকীয়তার বৈশিষ্ট্য। ফলে সংলাপের বৈশিষ্ট্যকে আশ্রয় করে নাটকীয়তার ঢংকে যেমন সে আশ্রয় করেছে, তেমনি চমৎকার একটা গল্পরসকে আশ্রয় করেছে। এবং সবথেকে বড় কথা, সেই গল্পকে যেভাবে তিনি ফাঁদছেন, সেখানে বঙ্কিমের কল্পনা শক্তি আমাদেরকে আশ্চর্য করে। আমরা পাশ্চাত্যে যে রুশ আঙ্গিকবাদী যাদেরকে বলি, তারা বলতেন একটা কথা, যে সংবাদপত্রের সঙ্গে সাহিত্যের পার্থক্য ঠিক এখানেই, যে সংবাদপত্র সরাসরি কথা বলে, সাহিত্য যদি সরাসরি কথা বলে, সরাসরি একটা সমস্যার কথা বলে, তাহলে সেটা অনেকটা সংবাদপত্রের মতোই হয়ে যায়। সাহিত্যে মানুষ একটু বুদ্ধিগ্রাহ্য উপাদানকে সন্ধান করে, অর্থাৎ যেটা চোখে দেখি সেটা যদি সরাসরি সাহিত্যে উঠে আসে, তাহলে সেটা আমার কাছে সাহিত্য হবে না। সাহিত্য একটু কল্পনার অবকাশ রাখবে, পাঠককে একটু ভাবাবে, যে সমস্যা পাঠক চারিদিকে দেখে তাকে নতুনভাবে আবার আবিষ্কার করবে সাহিত্যের মধ্যে একটা অন্য গল্পের ছকে, যাকে তারা বলছে অস্ত্রানিনীয় কৌশল। আঙ্গিকবাদীরা, রুশ আঙ্গিকবাদীরা বলছেন, বা রুশ ফর্মালিস্টরা বলছেন যে সেটা হচ্ছে অস্ত্রানিনীয় কৌশল, বাংলায় যাকে আশ্চর্যায়ন কৌশল বলা হয়। অর্থাৎ পরিচিত ঘটনাকে অপরিচয়ের সূত্র ধরে আরও গভীরভাবে চিনিয়ে দেওয়া। অর্থাৎ আমি যে ঘটনা প্রতিদিন দেখি সেটাকে সরাসরি না এনে তাকে একটা অন্য গল্প ফেঁদে তাকে শেষ পর্যন্ত আমাকে সেই সত্যে নিয়ে যাওয়া, এবং আমার যে সমস্যার মধ্যে আমি আছি সেই সমস্যাটাকে যেন একটা চমৎকার গল্প শুনতে শুনতে, পড়তে পড়তে আবার নতুন করে আবিষ্কার করি। এই যে সমাজে এক শ্রেণীর মানুষ খেতে পায় না আর এক শ্রেণীর মানুষ প্রভূত অর্থের মালিক, সে তো আজকের দিনেও আমরা দেখতে পাই। কিন্তু বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথোপকথনের মধ্য দিয়েও যে এটাকে তুলে ধরা যায়, এটাই তো আমাদের কাছে এতদিন অজানা ছিল। অর্থাৎ আমরা নতুন করে আমাদের এই অর্থের ভিত্তিতে শ্রেণীবিভক্ত পুঁজিবাদী সমাজটাকে নতুন করে আবিষ্কার করছি। যেটাকে সরাসরি তিনি তার বঙ্গদেশের কৃষকে এনেছিলেন, সেটাকে এত একটা চমৎকার গল্পের ছকে একটা আশ্চর্যায়ন বা অপরিচয়ের সূত্র ধরেই যে তুলে ধরা, এটাই তো একজন শিল্পীর কাজ, সাহিত্যিকের কাজ। এবং প্রবন্ধের মতো ক্ষেত্র, যা কিছুটা চাঁচা ছোলা হয়, যেখানে সরাসরি কথা বলতে হয়, তাকেও যে এমনভাবে উপস্থাপন করা যায়, সেটাই তো আমাদের কাছে আশ্চর্যের। ফলে প্রবন্ধ যে শ্রেণীকরণ, তার রম্য রচনা বলি বা ব্যক্তিগত প্রবন্ধ বলি,
সেই খানের মধ্যে আপাতভাবে তাকে প্রবেশ করিয়েও শেষ পর্যন্ত কমলাকান্তের দপ্তর যেন রম্য রচনা বা ব্যক্তিগত প্রবন্ধ হয়েও বিষয়ের গৌরবে সে বিষয় গৌরবী প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধকে ছুঁয়েছে, এবং বলার যে টেকনিক, সেই টেকনিকে সে তথাকথিত প্রবন্ধের যে কোনো বলার কৌশলকে সম্পূর্ণ ভেঙে চুরে একটা নতুন ছক তৈরি করে প্রবন্ধের যেন একটা নতুন সংজ্ঞা তৈরি করে দিয়েছে। ফলে এই প্রবন্ধকে আমরা লঘু প্রবন্ধ, ব্যক্তিগত প্রবন্ধ বা রম্য রচনার মধ্যে ফেলেও এর ভাব গৌরব, বক্তব্যের যে গভীরতা, তা যেমন বিষয় গৌরবী প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধকে ছুঁয়েছে বলে আমরা মনে করতে পারি, তেমনি বলার টেকনিকে এত কৌশলকে চমৎকারভাবে বঙ্কিমচন্দ্র এক জায়গায় সহাবস্থান ঘটিয়েছেন, সেটাও যেন শ্রেণীকরণের ক্ষেত্রে এই কমলাকান্তের দপ্তরকে কোনো নির্দিষ্ট ছকে না ফেলে যেন আমাদের কাছে এটা একটা সাহিত্যের নতুন সংজ্ঞা, প্রবন্ধের একটা নতুন টেকনিককে আমাদের কাছে তুলে ধরেছে, যাকে কোনো শ্রেণীকরণের মধ্যে ফেলতে হয় না, যা আসলে বঙ্কিমের শিল্পী রূপে তার কল্পনা শক্তি, তার সমাজবিক্ষার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা বলতে পারি। তাই শেষ কথা বলবো যে এটি তথাকথিত লঘু প্রবন্ধ বা ব্যক্তিগত প্রবন্ধ বা রম্যরচনার অন্তর্ভুক্ত হয়েও বক্তব্যের গভীরতায় এবং বলার যে অভিনব টেকনিক, তাতে এই প্রবন্ধ সাহিত্যের সংরূপগত বা প্রবন্ধের সংরূপগত যে শ্রেণীকরণের যে বিচিত্র ফর্মুলা, তাকে যেন ভেঙে দিয়ে এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। এবং সেই সংজ্ঞা নিঃসন্দেহে প্রবন্ধ বিষয়টা, যাকে আমরা খুব চাঁচাছোলা বিষয়, খুব একটা রসহীন বিষয় বলতে থাকি, প্রবন্ধও যে কতখানি রসযুক্ত হতে পারে, এইভাবে প্রবন্ধ লিখলে যে কোনো পাঠকই পড়তে পারে, একটা সেই দিক যে বঙ্কিমচন্দ্র আমাদের কাছে রক্ষা করেছেন প্রাবন্ধিক হিসাবে সেই প্রথম লগ্নে, সেটাই আমাদের কাছে কিন্তু আশ্চর্য করে। ফলে সব কিছুর মধ্যে থেকেও আমাদের এই কমলাকান্তের দপ্তর সব কিছু সংজ্ঞাকে ছাপিয়ে যায় এবং সাহিত্যের, প্রবন্ধের এক নতুন সংজ্ঞা তৈরি করে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।